হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সামনেই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে, তার প্রস্তুতির জন্য আজকের একটি নতুন ক্লাস নিয়ে এলাম। আজকের ক্লাসে আমরা 15টি জেনারেল নলেজের প্রশ্ন সেগুলো জেনে নেব। আমি আজকের যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো অ্যাচিভার্স যে পত্রিকা রয়েছে সেখান থেকে নেওয়া। অ্যাচিভার্স পত্রিকাতে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। তো চলো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে এবং ডিটেলসে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো রয়েছে এখানে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় ও ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? চারটে অপশান দেখো দেওয়া রয়েছে। তাহলে এখানে এই সর্বোদয় এবং ভূদান বিপ্লবের সাথে জড়িত ছিলেন তিনি হলেন আচার্য বিনোদা ভাবে। এর পরের প্রশ্ন রয়েছে, দিল্লি কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? তাহলে বিপ্লব দীর্ঘজীবী হোক এই যে বিখ্যাত ধ্বনি, এটি কে তুলেছিলেন? এর অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং। পরের প্রশ্ন, বাতাস থেকে কাঁচে আলো প্রতিসৃত হলে কোন বিষয়গুলি পরিবর্তিত হয়? তাহলে এখানে কোন কোন বিষয় পরিবর্তিত হয় সেটি বলা রয়েছে। এখানে দেখো বাতাস থেকে কাঁচে, তাহলে বাতাস হলো একটি লঘু মাধ্যম এবং কাঁচ হলো ঘন মাধ্যম। লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো যায় তখন আলোর কী হয়? প্রতিসরণ হয়। তো এখানে তোমাকে চেয়েছে কোন বিষয়গুলো কোন বিষয়গুলো পরিবর্তিত হয়। তাহলে এখানে পরিবর্তন যে বিষয়গুলো হয় সেগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং গতি। তরঙ্গ দৈর্ঘ্য এবং গতি হয়ে যাবে এখানে অ্যান্সার। এরপরে প্রশ্ন রয়েছে, বর্ষাকালে চেয়ে শীতকালে ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন? তাহলে বর্ষাকালে কি হয় না, বর্ষাকালে বাতাসের মধ্যে আর্দ্রতা বেশি থাকে, হিউমিডিটি সেটি বেশি থাকে, যার জন্য বর্ষাকালে তাড়াতাড়ি শুকোতে চায় না। তাহলে এখানে শীতকালে তাড়াতাড়ি শুকোয় কেন? অ্যান্সার হয়ে যাবে যে বাতাসের মধ্যে যে আর্দ্রতা সেটি কম থাকে। তাহলে ডি হয়ে গেল এখানে অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, হীরকের বিশুদ্ধতা কোন রশ্মির দ্বারা নির্ণয় করা হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি এক্স রশ্মি? তাহলে হীরকের বিশুদ্ধতা যে রয়েছে, সেই হীরকের বিশুদ্ধতা মাপার জন্য আমরা এক্স রে ব্যবহার করি। এক্স রশ্মিকে হীরের মধ্য দিয়ে চালনা করা হয়। তো এইভাবে হীরের যে বিশুদ্ধতা সেটি নির্ণয় করা হয়। এরপরের প্রশ্ন রয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? তো আমাদের এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটি অগ্ন্যাশয়ে অবস্থিত, এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যেই বিটা কোষ রয়েছে, যে বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, যেটি ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আরও দুটি কোষ রয়েছে, একটি হলো আলফা কোষ এবং একটি হলো ডেল্টা কোষ। তো তিনটে কোষ আলফা, বিটা এবং ডেল্টা। আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন এবং গামা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন বলে একটি হরমোন রয়েছে, ডেল্টা কোষ থেকে সেখান থেকে সোমাটোস্ট্যাটিন বলে একটি হরমোন রয়েছে, সেটি নিঃসৃত হয়। এরপরে রয়েছে, দেখো কোন শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে? এই কথাটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কেননা এখানে তোমাদেরকে বলি শ্বেত রক্তকণিকা 5 ধরনের হয়: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। তো এই 5 ধরনের শ্বেত রক্তকণিকাই কিছু না কিছুভাবে আমাদের দেহে রোগ বিনাশ করে। এখানে তোমাকে চেয়েছে দেখো রোগ প্রতিরোধে সাহায্য করে, তো এর অ্যান্সারটি হয়ে যাবে লিম্ফোসাইট। কেননা এই লিম্ফোসাইটের কাজ হচ্ছে যে মানুষের দেহের অ্যান্টিবডি তৈরি করা। তাহলে অ্যান্সার হয়ে যাবে লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিবডি তৈরি হয় রোগ প্রতিরোধের জন্য, অ্যান্সার হয়ে যাবে লিম্ফোসাইট। এখানে মনে রাখবে যে আমাদের শ্বেত রক্তকণিকা রয়েছে তার মধ্যে এই লিম্ফোসাইট হচ্ছে সব থেকে ছোট শ্বেত রক্তকণিকা এবং মনোসাইট হচ্ছে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন দেখো রয়েছে, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে সরাবতী এই যে জলবিদ্যুৎ প্রকল্প এটি কর্ণাটক রাজ্যে আমাদের অবস্থিত, এবং কর্ণাটক রাজ্যে সরাবতী নদীর ওপরই সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে, নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত কোন স্থানের মধ্য দিয়ে? বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে? অবশ্যই হবে না। নর্মদা নদী আমাদের মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয় এবং যে খাম্বাতের উপসাগর রয়েছে বা আরব সাগরে গিয়ে এটি পতিত হয়। তো এর অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে এই যে চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বাসর উপত্যকার মধ্য দিয়ে এটি প্রবাহিত হয়। পরের প্রশ্ন রয়েছে, রাউরকেলা এবং দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বারা? তাহলে আমাদের ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে। তো 51 সাল থেকে 5 বছরের জন্য এক একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1951 থেকে 1956 পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটি 56 থেকে হয়েছিল 61 পর্যন্ত, এবং এই দ্বিতীয় যে পরিকল্পনা সেখানে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল।
তাহলে এখানে আমাদের এখানে যেহেতু লৌহ ইস্পাত কারখানা আছে, অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল। এবং এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটিকে মহালানবিশ পরিকল্পনাও বলা হয়। তো এগুলো সাথে সাথে খেয়াল রাখবে। এরপরে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো। তাহলে রেশম শিল্পের সবথেকে বেশি রেশম শিল্প যেখানে রয়েছে সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা আমাদের, এখানে হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো রয়েছে ড্যাশের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। আন্দামান ও নিকোবর, দক্ষিণ আন্দামান, ক্ষুদ্র আন্দামান, আমিন দ্বীপী ও লাক্ষাদ্বীপ, নাকি ক্ষুদ্র আন্দামান এবং নিকোবর। তো আমাদের যে আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে অনেকগুলো দ্বীপের কিন্তু একসাথে অনেকগুলো দ্বীপ রয়েছে। তো এখানে আমরা যদি আন্দামানকে দেখি সেখানে মূলত 4টে বড় বড় দ্বীপ রয়েছে। সবার উপরে রয়েছে উত্তর আন্দামান, তারপরে মধ্য আন্দামান, তারপরে লিটিল আন্দামান বা যেখানে যে রয়েছে ক্ষুদ্র আন্দামান, এবং সবার নিচে রয়েছে দক্ষিণ আন্দামান। তো এই ক্ষুদ্র আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মাঝে রয়েছে আমাদের এখানে ডানকান প্যাসেজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। এবং এই দক্ষিণ আন্দামানের নিচ থেকে শুরু হয়েছে আমাদের নিকোবরের যে বিভিন্ন দ্বীপগুলো রয়েছে সেগুলো। পরের প্রশ্ন দেখো রয়েছে হিন্দু নারীর সতী নিষিদ্ধ হয়েছিল কোন মুঘল রাজত্বকালে। তাহলে আমাদের যদি মুঘল যুগ দেখি আমরা 1526 খ্রিস্টাব্দ থেকে মুঘল যুগে শুরু হয়। বাবর যখন থেকে সিংহাসনে বসেন বা ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর এখানে মুঘল যুগের সূচনা হয়েছিল। এবং 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটি ভালোভাবে খেয়াল রাখো, 1525 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে বাবর, হুমায়ুন, আকবর, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব এই 6জন শাসক শাসন করেছিলেন। এবং এই জন্য ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। এই 1526 থেকে 1707 পর্যন্ত যে সময়কাল, এটিকে বলা হয় যে গ্রেট মুঘল। মানে এই 6জন মুঘল শাসক এখানে রাজত্ব করেছিলেন এই সময়ের মধ্যে। এই জন্য এই পিরিয়ডটিকে বলা হয় গ্রেট মুঘলদের যে পিরিয়ড। কিন্তু ভারতে মুঘল যুগ শেষ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের সময়, সিপাহী বিদ্রোহ যখন শেষ হয় তখনই মুঘল যুগের শেষ হয়ে যায়। শেষ যে মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে ইংরেজরা রেঙ্গুনে জেলবন্দি করে দিয়েছিলেন। তাহলে 1857 খ্রিস্টাব্দে ভারতে মুঘল যুগের চিরাচরিতভাবে তাদের শেষ হয়ে যায় মুঘল যুগ। তো এখানে দেখো হিন্দু নারীর সতী নিষিদ্ধ করেছিলেন, সেটি হলো আকবর। তৃতীয় মুঘল সম্রাট ছিলেন, হুমায়ুনের পর এসছেন আকবর। তো অ্যান্সার হয়ে যাবে আকবর। এবং আকবরেরও সূচনা হয়েছিল দ্বিতীয় যে আমাদের বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। এবং আকবরের সাথে হেমুর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, যেটি হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। এটিও খেয়াল রাখবে। এবং এই 1556 খ্রিস্টাব্দেই আকবর সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, এইগুলো সাথে সাথে খেয়াল রাখবে। এরপরে আমরা চলে যাব তারপরে যে প্রশ্ন রয়েছে, পরের প্রশ্ন রয়েছে কিতাব উল হিন্দের কার রচনা। খুব ভালো প্রশ্ন। কিতাব উল হিন্দ হয়ে গেল এখানে অলবেরুনির রচনা। অলবেরুনি, এটি কিন্তু খেয়াল রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপরে দেখো আজকের যে শেষ প্রশ্ন সেটি রয়েছে অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার। তাহলে আমাদের এই যে অজন্তা গুহা চিত্র রয়েছে, এই অজন্তা হচ্ছে আমাদের মহারাষ্ট্র যে রাজ্য রয়েছে সেখানে অবস্থিত। তো এই অজন্তার যে গুহা চিত্রগুলি রয়েছে এগুলি হচ্ছে আমাদের গুপ্ত বংশের সময়, গুপ্ত যে বিভিন্ন যে শাসক ছিলেন সেই গুপ্ত সময়ে অজন্তার যে গুহাচিত্র সেগুলো কিন্তু নির্মাণ হয়েছিল। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সামনে আরও অনেক ভিডিও আসছে। আর যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আরও এই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।